প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে পার্ট 1, 2, 3 পড়েছি। আমরা বাকি অংশটুকু পড়ব। পার্ট 4, প্রাচীন বাংলার সমাজ ও অর্থনীতি ও ধর্ম। কৃষি। প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানির কথা জানা গিয়েছে। তুলা, সরিষা ও পান চাষের জন্য পরিচিত ছিল বাংলার। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। কুটির শিল্প। প্রাচীন যুগ থেকেই বাংলার তাঁতিরা মিহিসুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র ও অলঙ্কারও নির্মাণ করা হতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের প্রতিও তৈরি হতো তখন। ব্যবসা বাণিজ্য। কৃষির অতিরিক্ত ফসল এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি। উয়ারি, বটেশ্বর ও পুণ্ড্রনগর তথা মহাস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। ধর্মমত ও সম্প্রদায়। অনুমান করা হয় পাথর যুগে এ অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সম্প্রীতিকে পাল যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়। এটি কাজ রয়েছে বাংলাদেশের কুটির শিল্প একটি তালিকা প্রস্তুত করো। পার্ট 5, প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। বিনোদন। প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য, গীত, বাদ্য পটীয়সী হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃদভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। স্থাপত্য। প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। ভাস্কর্য ও চিত্রকলা। উয়ারি, বটেশ্বর, মস্তানগড়, পাহাড়পুর ও ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল অনন্য। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর্য ও চিত্রশিল্পী ছিলেন ধীমান পাল ও বীর পাল। ওদিকে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো।
পাঠ 6। প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা। ভাষা ও সাহিত্য। বাংলার নানা স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। বগুড়ার মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগেরও প্রচুর লিপি পাওয়া গিয়েছে। দক্ষিণ-পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। শিক্ষা। পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই সময় শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো সমন। বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলা মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। পাঠ 7। মুসলিম শাসনামলে বাংলা। পাঠ 7। মুসলিম শাসনামলে বাংলা। বাংলায় মধ্যযুগের সূচনা হয় 1204 খ্রিস্টাব্দে। তখন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা পুরো বাংলায় শাসন বিস্তার করতে থাকেন। এর আগেই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি ছিল তাদের রাজধানী। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলায় প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ হওয়ায় বাংলায় দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। বাংলার স্বাধীনতা টিকেছিল 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 200 বছর। বাংলার স্বাধীন এই 200 বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশের শাসন করেছিল, যার একটি ইলিয়াস শাহী এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে সুপরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মোগল শাসন শুরু হয়। তারাও বাংলা দখলের চেষ্টা করেছিল। তারা প্রথমে সফল হয়নি। বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদারি ছিল। তাদের বিখ্যাত নেতা ছিলেন শের খান সুর। তিনি শের শাহ নামে দিল্লির সিংহাসনেও বসেছিলেন। তার মাধ্যমেই বাংলায় শুরু হয়েছিল আফগান শাসন। মোগল সম্রাট আকবরও আমাদের এই দেশ দখল করতে পারেননি। বাংলার বড় বড় জমিদারদের তখন বলা হতো 12 ভূঁইয়া।
তারা একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় ১৬১০ খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান চিশতি বাংলা অধিকার করেন। তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটি সুবাহ তথা প্রদেশে পরিণত হয় বাংলা। এই শাসন চলেছিল ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। পার্ট ৮, উপনিবেশিক যুগের বাংলা। বাংলায় মধ্যযুগের পরবর্তী সময়কাল উপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। উপনিবেশবাদী ব্রিটিশরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় উপনিবেশিক শাসন। শুরুতে ১৭৫৭ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোষণ করে। তারপর ১৮৫৭ সালে সংঘটিত হয় সিপাহী বিপ্লব। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত দীর্ঘ সময়কালকে, অর্থাৎ ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দীর্ঘ সময়কালকে উপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। তারপর তারা ক্ষমতায় বসায় মীর জাফরের জামাতা মীর কাসিমকে। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও পরে বিদ্রোহ করে বসান মীর কাসিম। তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। শুধু বাংলা নয়, এরপর পুরো ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলেছিল ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় ২০০ বছর। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। তাদের অপশাসনকে মেনে নিতে পারেননি বাংলার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ সহ অনেকগুলো আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। ইংরেজরা ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে অনেক দূর অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। তৎকালীন দুই ভূখণ্ডে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারাও নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। একটা পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামে একত্রিত হয় পূর্ব পাকিস্তানের মানুষ। পশ্চিম পাকিস্তানি শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের উপর তাদের আধিপত্য আর ধরে রাখা সম্ভব নয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ।